হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের টার্গেট রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এবং রেলওয়ে যে আরআরবি এনটিপিসি পরীক্ষা, সেই পরীক্ষা দুটো, এবং সেই পরীক্ষা দুটোর কথা মাথায় রেখেই কিন্তু আমরা রেলওয়েজের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো রয়েছে, অর্থাৎ বিগত বছরগুলোতে রেলের পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা বারংবার প্র্যাকটিস করছি। প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। তাই যারা রেলের প্রস্তুতি সিরিয়াসলি নিচ্ছ এবং আমাদের চ্যানেলে একেবারে নতুন, তারা একেবারেই আমাদের যে সাবস্ক্রাইবার বাটনটা রয়েছে সেটা প্রেস করে রাখবে আমাদের চ্যানেলের। তাহলে প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজকে সেটা প্রথম প্রশ্ন কি রয়েছে, এদের মধ্যে কে তৈমুর লং ও চেঙ্গিস খানের অনুজ? অনুজ বলতে তাদের পরবর্তী, মানে মানে ছোট ভাই বলা যেতে পারে, বা অগ্রজ মানে হচ্ছে যে বড়, আর অনুজ মানে যে হচ্ছে ছোট, তাই না? নাদির শাহ, আহমদ শাহ আবদালি, মোহাম্মদ বিন তুগলক নাকি বাবর? তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশধর কিন্তু এখানে একজনই রয়েছেন, তিনি হচ্ছেন অপশন নাম্বার ডি বাবর, ঠিক আছে? বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আক্রমণ করেন এবং ইব্রাহিম লোদি, তৎকালীন সুলতান, দিল্লি সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে প্রথম পানিপথের যুদ্ধ হয়, যেখানে বাবর জয়লাভ করে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। নেক্সট, দিন ই ইলাহি ধর্মের প্রতিষ্ঠাতা কে? রেল গ্রুপ ডি 2013। দিন ই ইলাহি ধর্মের প্রতিষ্ঠাতা কে? আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি শাহজাহান? 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি প্রবর্তন করা হয়, যেখানে সকল ধর্মের মানুষরাই যেখানে নিজেদের উপাসনা গৃহে গিয়ে নিজেদের ঈশ্বরের আরাধনা করতে পারত, এবং এটা সকল ধর্মকে মিলিয়ে একটা কনসেপ্ট। এটা কে করেছিলেন? আকবর, অপশন নাম্বার এ, অপশন নাম্বার আকবর। এবং আকবরের এই দিন ই ইলাহির কনসেপ্ট সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন বীরবল। নেক্সট চলে আসি পরের নাম্বার, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? শের শাহের সমাধি, শের শাহ যার আসল নাম ছিল ফরিদ খাঁ, ফরিদ খাঁ, পরবর্তীকালে তিনি হয়ে যান শের খাঁ, এবং তিনি যখন দিল্লির সিংহাসনে বসছেন হুমায়ুনকে পরপর দুটো যুদ্ধে পরাজিত এবং বিতাড়িত করার পর, তখন তিনি শের শাহ উপাধি গ্রহণ করছেন। তিনি ছিলেন একজন আফগান। আচ্ছা, এই শের শাহের সমাধি কোথায় রয়েছে? এটাও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2013 প্রশ্ন। মুঘলসরাই, রোহটাস, সাসারাম নাকি পাটনা? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, সাসারাম। এটা কোথায় অবস্থিত? বিহার, বিহারের সাসারামে অবস্থিত রয়েছে। কলকাতার প্রতিষ্ঠাতা কে? কলকাতার প্রতিষ্ঠাতা, অ্যাকচুয়ালি কথাটা এইরকম, মানে এখানে কিন্তু মানে কলকাতাকে একটা মানে বিশ্ব বাজারে বা বিশ্ব জনমানুষের কাছে কলকাতার আলাদা করে আইডেন্টিটি তুলে ধরা, এটা কে করেছিলেন বলতে পারো, ঠিক আছে? ঠিক এইভাবে আবিষ্কারটা কিন্তু বোঝাচ্ছে বা প্রতিষ্ঠাতা বোঝাচ্ছে। এটাও রেলওয়ে গ্রুপ ডি 2013। ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, জব চার্নক নাকি সাবজার জাং? কারেক্ট অ্যান্সার জব চার্নক। অ্যাকচুয়ালি 1690 খ্রিস্টাব্দের পর থেকে যখন তারা শুরু করেন বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ট্রেড শুরু করেন কলকাতা সেন্টার করে, কলকাতাকে কেন্দ্র করে, তখন থেকেই কলকাতার লিখিত ইতিহাস শুরু হয়েছে। এই লিখিত ইতিহাস শুরু হওয়ার কারণে তখন থেকে কিন্তু চারিদিকে কলকাতার আলাদা করে একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, সেই কারণে জব চার্নককে বলা হয় প্রতিষ্ঠাতা। নেক্সট, এদের মধ্যে কে 1857 সালের আন্দোলনের নেতা ছিলেন না? আন্দোলনের নেতা ছিলেন না কে 1857 সালে আন্দোলনের নেতা? বিরসা মুন্ডা, তাতিয়া টোপে, নানা সাহেব নাকি বেগম হাজরত মেহেল? দেখো, বিরসা মুন্ডা একজন নেতা ছিলেন, তাতিয়া টোপে ছিলেন হচ্ছেন 1857 নেতা, মানে ওই আন্দোলনের নেতা বা মহাবিদ্রোহের নেতা। নানা সাহেবও ছিলেন, বেগম হাজরত মেহেলও ছিলেন। ছিলেন না কে? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? মুন্ডা ও উলগুলান, তাই না? মুন্ডা ও উলগুলান বিদ্রোহ, ঠিক আছে? কবে হয়েছিল এটা? 1899 খ্রিস্টাব্দে। ট্রাইবাল যে রিভল্ট যেটাকে আমরা বলতে পারি, বা তিনি ছিলেন ট্রাইবাল রেবেলিয়ান ব্রিটিশদের কাছে। পরের নাম্বার 96, আইন অমান্য আন্দোলন কোন সালে শুরু হয়? আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন কোন সালে শুরু হয়? মহাত্মা গান্ধী ভারতবর্ষে ফিরে আসার পর তিনি যে সমস্ত আন্দোলনগুলোকে নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে আইন অমান্য আন্দোলন অন্যতম, এবং অসহযোগ আন্দোলনের পরবর্তীতে আইন অমান্য আন্দোলন ছিল একটা আলাদা মাইলস্টোন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তো সেটা কবে হয়েছিল সেটা একটু জেনে নিই। সঠিক উত্তর 1930।
তারিখটা ছিল কত, 12ই মার্চ। 12ই মার্চ এই দিন কি হচ্ছে, গান্ধীজি তার অনুগামীদেরকে নিয়ে সবরমতী আশ্রম থেকে ডান্ডি চলে যাচ্ছেন। ঠিক আছে, ডান্ডিতে গিয়ে কী করছেন, লবণ আইন লবণ আইন ভঙ্গ করছেন। তাই যেহেতু মার্চে এটা হয়েছিল, ডান্ডি অভিযান করেছিলেন, এটাকে ডান্ডি মার্চও বলা হয়ে থাকে। আর দ্বিতীয় কথা, তিনি সবরমতী আশ্রম থেকে গুজরাতের ডান্ডিতে গিয়ে তিনি সেখানে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলন করলেন। অর্থাৎ তিনি এটা বোঝালেন যে আমরা এই আইন মানছি না, আমরা এই আইন ভেঙে আইন অমান্য আন্দোলনটা করছি। ঠিক আছে, তো এটা 1930 খ্রিস্টাব্দে হয়েছিল। কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না, হালকা কথা বলতে দিতেন না, কাউকে কোনো রকম কৌতুক করতে দিতেন না? এক কথায় কাউকে হাসতে দিতেন না, কৌতুক করতে দিতেন না। একটা গুরু, একটা গম্ভীর ব্যাপার ছিল সেখানে। ঠিক আছে, এবং সেখানে সিজদা ও পাইবস বা পাইবস যেটাই বলো, যে দুটো ছিল একদম ম্যান্ডেটরি। সিজদা মানে কি, যে সুলতানের সামনে সাষ্টাঙ্গ প্রণাম, আর পাইবাস মানে হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন, এটা করতে হতো। কে ছিলেন, কার সামনে বা কার সময় এটা করতে হতো, কার রাজসভায় এটা করতে হতো? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বলবন। অপশন নাম্বার ডি, বলবন। ঠিক আছে, এরপর কারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন কারা? এটাও রেলওয়ে গ্রুপ ডি 2013 প্রশ্ন। রাজপুত, মুঘল, শিখ নাকি মারাঠারা? দেখো, ব্রিটিশদের বিরুদ্ধে বলেছে। যদি আমরা বলি মুঘলদের বিরুদ্ধে কিন্তু রাজপুতরা সবার প্রথমে বিরোধ গড়ে তুলে, পরবর্তীতে মারাঠা, শিখ প্রত্যেকের সাথেই সেটা বিরোধ তৈরি হয়। ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধ যারা গড়ে তুলেছিলেন তারা হলেন অপশন ডি, মারাঠারা। ঠিক আছে, অপশন ডি, মারাঠা। এরপর আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? ম্যাসেডোনিয়ান কিং আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? 366 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে বিফোর ক্রাইস্ট, বিসি। ঠিক আছে, তো কবে করেছিলেন? কারেক্ট আনসার 326 খ্রিস্টপূর্বাব্দে। কোন যুদ্ধ ছিল সেটা? হিদাসপাস বা হিদাসপিসের যুদ্ধ। অ্যাকচুয়ালি হিদাসপিসের যুদ্ধটা কেন? কারণ আমাদের যে ঝিলাম নদীটা আছে, সেই ঝিলাম নদীকে গ্রিকরা হিদাসপিস নাম দিয়ে ডাকতো, সেই কারণে সেই নদীর তীরে যুদ্ধটা হয়েছিল, তাই এটা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। আলেকজান্ডারের সাথে কার হয়েছিল? পৌরব বংশের রাজা পুরু। ঠিক আছে, যেখান থেকে আলেকজান্ডারের যে এক্সপ্যানশন, সেই এক্সপ্যানশনটা দূর হয়, বন্ধ হয় এক কথায়। তিনি সেখানে থেমে যান এবং তারপর কিন্তু তার আর এক্সপ্যানশন হয়নি, এবং তার কিছু সময় পর 323 বিসিতে খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা যান, ম্যালেরিয়াতে মারা যান। ঠিক আছে, নাম্বার 100, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে আকস্মাৎ পড়ে গিয়ে মারা যান? সিঁড়ি থেকে হঠাৎ করে পড়ে গিয়ে মারা যান, পা পিছলে পড়ে গিয়ে মারা যান, বা লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি অরঙ্গজেব? কারেক্ট অ্যান্সার হচ্ছে হুমায়ুন, অপশন নাম্বার বি। দেখো, বাবরের আসল নাম কি ছিল? জহিরুদ্দিন মোহাম্মদ। ঠিক আছে, হুমায়ুনের আসল নাম হুমায়ুনই ছিল, জাহাঙ্গীরের আসল নাম ছিল সেলিম, আর ঔরঙ্গজেবের আসল নাম ছিল আলমগীর। আমরা এর আগের দিন যে একটা হোম টাস্ক দিয়েছিলাম, এইটা আমি অ্যান্সারটা এখানে করে দিচ্ছি, যে আলমগীর কার নাম ছিল? আলমগীর ছিল হচ্ছে ঔরঙ্গজেবের নাম। ঔরঙ্গজেব ছিল হচ্ছে একটা উপাধি বা টাইটেল। এরপর আসবো পরের নাম্বার 101, নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান? রেল গ্রুপ ডি 2013। নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান, বা গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আনন্দপুর বা আনন্দপুরা, অমৃতসর, তালবন্দি নাকি নান্দেদ? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, তালবন্দি। তালবন্দি কোথায় রয়েছে? তালবন্দি রয়েছে নানকানা প্রদেশ, পাঞ্জাব, পাকিস্তান। ঠিক আছে, আচ্ছা, গুরু নানকের যে গুরু নানকের বিভিন্ন রকমের যে বাণীগুলো, সেগুলো একটা গ্রন্থের আকারে যে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে গুরু গ্রন্থ সাহিব, যেটা গুরমুখী লিপিতে লেখা। গুরমুখী লিপি, এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। গুরু গ্রন্থ সাহিব অব্দি আমরা প্রত্যেকে মনে রাখতে পারি, গুরমুখীটা অনেকে ভুলে যায়। গুরমুখীটা ভুলবে না, গুরমুখী লিপিতে লেখা। যেমন আমরা যদি বলি যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। বেদ কী ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। ঠিক তেমনি কিন্তু এইখানেও এটা মনে রাখতে হবে, এটা কোন ভাষায় লেখা রয়েছে? এটা গুরমুখী ভাষায় লেখা রয়েছে। এরপর আসবে 102, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন?
অর্থাৎ যেখান থেকে গান্ধী পিরিয়ড, তাই না, যেখান থেকে গান্ধী এরা বা গান্ধিয়ান এরা শুরু হচ্ছে ভারতে, সেটা হচ্ছে 1915, অর্থাৎ যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই টাইমে। এবং এরপর আসার পরে তিনি একের পর এক খিলাফত মুভমেন্ট বা খিলাফত সত্যাগ্রহ, তারপর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করা, তারপর হচ্ছে পট্টবী সীতারামাইয়াকে সমর্থন করা এবং নেতাজি সুভাষচন্দ্রের বিরোধী প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে সমর্থন করা, যার দরুন সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। তারপর ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, প্রত্যেকটা বিষয়তে কিন্তু তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো গান্ধিয়ান পিরিয়ডটাও ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসে। নেক্সট আসবো 103, নিচের কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী ও দার্শনিকে পরিণত হয়েছেন? যোগী দার্শনিক বলতে তার ট্র্যাক তিনি চেঞ্জ করে তিনি পরবর্তীকালে যোগী দার্শনিকে পরিণত হয়েছেন। বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, আগরকর। সঠিক উত্তর অপশন নাম্বার বি, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, সেটা হচ্ছে আলিপুর বোমা মামলা। আলিপুর বোমা মামলা, ঠিক আছে, যেটা সম্ভবত ওই 1908 নাগাদ যেটা চলছিল মামলাটা, এবং চিত্তরঞ্জন দাস যেখানে অরবিন্দ ঘোষের সমর্থন করেছিলেন। অরবিন্দ ঘোষের জন্ম তারিখ কিন্তু 15 অগাস্ট, এটা মনে রাখবে, 15 আগস্ট। এরপর আসি নাম্বার 104, বেনারস হিন্দু কলেজের বা বিশ্ববিদ্যালয়, যেটা বেনারস হিন্দু কলেজ বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন? রেল গ্রুপ ডি 2013। বেনারস হিন্দু কলেজ মহাত্মা গান্ধী, মদন মোহন মালব্য, জওহরলাল নেহেরু, কেউই নয়। কারেক্ট অ্যান্সার মদন মোহন মালব্য। কবে করেছিলেন? 1916 খ্রিস্টাব্দের বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পূজার দিন, সরস্বতী পূজার দিন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কবে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখনই আমি পড়াচ্ছি তখনই একবার বারবার করে বলে দিচ্ছি, যেগুলো সিগনিফিক্যান্ট কিছু কেস রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, তো বন্দে মাতরম গাওয়া হয়েছিল কবে? 1886, 92, 96 নাকি 1904? কারেক্ট অ্যান্সার 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। আচ্ছা, প্রত্যেকটা অধিবেশনে একজন সভাপতি থাকে, এটা সভাপতি ছিলেন এম রহমাতুল্লাহ সায়ানি। ঠিক আছে, আচ্ছা, এই বন্দে মাতরম গানটা কার লেখা? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সমস্ত তথ্যগুলো পাওয়া হলো। এবার আজকের হোমওয়ার্কটা নাও। আজকের হোমওয়ার্কটা হচ্ছে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, মানে কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছেন? একটাই মাত্র অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছেন, সেটার নামটা তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।